হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টায় বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে র্যাপিড ফায়ার ক্লাসের মাধ্যমে। এবং আজকে আমরা করব 26 নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য। তোমরা সিআরপি একাডেমিকে প্রত্যেক দিন ফলো করে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। এছাড়া আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে এক এক করে দেখব। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল মহলওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লর্ড হেস্টিং মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন ছিল মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে এবং উত্তরটা মিলিয়ে নাও। অপশান সি, সেরিব্রাম। সেরিব্রাম মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ। তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের প্রশ্নের উত্তর। এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশান এ, 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়ে থাকে এবং এবছরের থিম হলো ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করলো জাতিসংঘ? নিচের কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করলো জাতিসংঘ? সঠিক উত্তর অপশান এ, 25শে মে। 3 নম্বর প্রশ্ন, আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো নিচের কোন দেশ? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, চীন। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো চীন। 4 নম্বর প্রশ্ন, সাহিত্য একাডেমি ফেলোশিপ পেলেন নিচের কোন লেখক? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও, অপশান এ, রাস্কিন বন্ড সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। তোমরা 100 দিনের চ্যালেঞ্জ কোর্স পাবে, সম্পূর্ণ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এখানে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হচ্ছে। নেক্সট ব্যাচ কোর্স শুরু হতে চলেছে 30শে মে থেকে এবং সাথে আপকামিং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক তোমরা ক্লাস পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, হরপ্পানের লোকেরা এর ব্যবহার জানতেন, অর্থাৎ নিচের কোনটির ব্যবহার জানতেন হরপ্পা সভ্যতার লোকেরা? 4টি অপশন রয়েছে, 16 এবং 16-র গুণক, 12 এবং এর গুণক, 8 এবং এর গুণক, নাকি 4 এবং এর গুণক? সঠিক উত্তর হবে অপশানে 16 এবং এর গুণকের ব্যবহার জানত হরপ্পা সভ্যতার লোকেরা। হরপ্পা এই যে শহর কে আবিষ্কার করেন 1921 সালে? দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেছিলেন।
নেক্সট 6 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডস ডিউটিস টু ইন্ডিয়া নামক গ্রন্থের লেখক নিচের কোন ব্যক্তি? 4জন ব্যক্তির নাম রয়েছে, উমেশচন্দ্র ব্যানার্জি, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায় নাকি দাদাভাই নৌরোজি। খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক বই, ইংল্যান্ডস ডিউটিস টু ইন্ডিয়া। কে লিখেছিলেন? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশান ডি, দাদাভাই নৌরোজি লিখেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতের ব্যক্তিবর্গ এবং তাদের লিখিত বই আমরা দেখে নেব। সর্দার বল্লভভাই প্যাটেল লিখেছিলেন ভারত বিভাজন। লালা লাজপত রায় লেখেন আনহ্যাপি ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলক লেখেন গীতা রহস্য। সরোজিনী নাইডুর লেখা গুরুত্বপূর্ণ বই গোল্ডেন থ্রেশহোল্ড। বি আর আম্বেদকর লিখেছেন ওয়েটিং ফর এ ভিসা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন লিখেছেন ইন্ডিয়ান ফিলোসফি। এপিজে আব্দুল কালাম লিখেছেন উইংস অফ ফায়ার। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে, তো একদম গায়ে গায়ে অপশানগুলো রয়েছে, শুধু দিনের হেরফের রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশানে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে ভারতের সংবিধান রচনা করতে। এবং কতগুলো সেশন? 11 সেশন, 11টি সেশনের মাধ্যমে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকার বাতিল করা হয়েছে? আগে সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু নিচের কোন সংবিধান সংশোধনে সেই সম্পত্তির অধিকারকে আমাদের মৌলিক অধিকারের তালিকা থেকে বের করে দেওয়া হয়েছে এবং সেটা বর্তমানে একটি আইনি অধিকারে পরিণত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, 44তম সংবিধান সংশোধনী। এটা হয়েছিল 1978 সালে। বর্তমানে এই যে সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 300A পার্ট 12। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ড্যাশের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত? নিচের কোন দুটি স্থানের মধ্যে দিয়ে ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশান বি, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্য থেকে ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে। দেখো কিছু সীমানা আমরা দেখে নেব। দুরান্ত লাইন রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। 3 বিঘা করিডোর রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে। র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সম্ব্রেরো চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে। 9 ডিগ্রি চ্যানেল রয়েছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রবি ফসল হলো নিচের কোনটি? 4টি ফসল রয়েছে, ধান, আলু, তুলা এবং পাট। 4টে ফসলের মধ্যে কোনটা রবি ফসল? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, আলু একটি রবি ফসল। বাদবাকি ধান, তুলা এবং পাট এগুলো সবই খারিফ ফসল। তো দেখো রবি ফসল কি? রবি শস্য হলো এমন ফসল যা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে শীতকালে, মূলত কোথায় হয়? শীতকালে বপন করা হয় এবং বসন্তকালে কাটা হয়। ভারতের প্রধান রবি শস্য হলো যেমন গম, তারপরে বার্লি, সরিষা, তিল এবং মটর। আর খারিফ ফসল কি? খারিফ ফসল দেখে নাও, খারিফ ফসল বর্ষা মৌসুমে চাষ করা হয় বলে একে বর্ষা ফসল হিসাবেও পরিচিত। অর্থাৎ মূলত বর্ষা শুরুতে যে সমস্ত ফসল বপন করা হয় তাকে বলা হয় খারিফ ফসল। যেমন ধান, ভুট্টা, বাজরা, রাগি, জোয়ার, সয়াবিন, চীনাবাদাম, তুলা ইত্যাদি সবই খারিফ ফসলের ধরন বা উদাহরণ। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত রয়েছে? বিভিন্ন নদীর সঙ্গম স্থল সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। তো দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশান বি, রূপনারায়ণ নদী নামে পরিচিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম এবং তাদের সঙ্গমস্থল কি নামে পরিচিত একটু দেখে নেব। অলকানন্দা এবং ধৌলিগঙ্গা বিষ্ণু প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং সরস্বতী কেশব প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং নন্দাকিনী নন্দ প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং পিণ্ডার কর্ণ প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং মন্দাকিনী রুদ্র প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় জনবহুল জেলা সেন্সাস 2011 অনুসারে নিচের কোনটি? স্টার মার্ক করবে। খুবই বাছাই করা হাই লেভেল এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর করছি আপকামিং ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের জন্য। প্রত্যেকদিন ফলো করতে থাকো, প্র্যাকটিসটা কিন্তু অনেক হবে। সঠিক উত্তর হবে অপশান বি, উত্তর 24 পরগনা ভারতের দ্বিতীয় জনবহুল জেলা সেন্সাস 2011 অনুসারে। 13 নম্বর প্রশ্ন, 2 খণ্ড বরফকে একত্রে চাপ দিলে জোড়া লাগে, এর কারণ কি? দেখো সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। 2 খণ্ড বরফকে যদি আমরা একত্রে চাপ দিই তাহলে বরফ দুটো জোড়া লেগে যাবে, এর কারণ কি? 4টি অপশান। চাপ বাড়লে গলনাঙ্ক বৃদ্ধি পায়, চাপ বাড়লে গলনাঙ্ক হ্রাস পায়, চাপ কমলে গলনাঙ্ক হ্রাস পায়, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান বি, চাপ বাড়লে গলনাঙ্ক হ্রাস পেয়ে যায়। যে কারণে দুটো বরফ একত্রে চাপ দিলে সেই যে জোড়ার মুখে সেখানে গলনাঙ্ক হ্রাস পেয়ে গেল, তো সেইখানে কি হবে, জায়গাটা জুড়ে যাবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? বেশ কয়েকবার প্রশ্নটা পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে, তো স্টার মার্ক করবে, পরীক্ষায় আসতে পারে সায়েন্সের উপর থেকে। জলের বাষ্পীভবনের লীন তাপ কত? সঠিক উত্তর হবে অপশান বি, 537 ক্যালোরি পার গ্রাম। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো নিচের কোনটি? 4টি অপশান রয়েছে দেখো, জিপসাম, ম্যাগনেটাইট, ক্যালামাইন, নাকি ডলোমাইট? ম্যাগনেসিয়ামের আকরিক নিচের কোনটি? সঠিক উত্তর অপশান ডি, ডলোমাইট ম্যাগনেসিয়ামের একটি আকরিক। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ধাতু এবং সেই ধাতুর যে আকরিক সেগুলোর নাম লিখে নেব। সিসা অর্থাৎ লেড, তার আকরিক গ্যালেনা। টিন, টিনের আকরিক ক্যাসিটেরাইট। নিকেলের আকরিক মিলরাইট। কোবাল্টের আকরিক কোবাল্টাইট। পারদের আকরিক সিন্নেবার। ক্যাডমিয়ামের আকরিক গ্রিনোসাইট। অ্যান্টিমনির আকরিক দেখো স্টিবেনাইট। এছাড়া বিসমাথের আকরিক বিসমাথাইট এবং ম্যাঙ্গানিজের আকরিক পাইরোলুসাইট। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু ভালোভাবে দেখবে। এক্সট্রা নোটসগুলো আমি প্রত্যেকটা ক্লাসেই বিভিন্ন প্রশ্নের সাথে রাখছি, যাতে করে তোমরা প্রশ্নটা তো জানছই, সাথে এক্সট্রা নোটসটাও জানো, সেখান থেকে যদি প্রশ্ন পরীক্ষাতে আসে সেখান থেকেও তোমরা উত্তরগুলো করতে পারো। 16 নম্বর প্রশ্ন, টাইপ মেটালে কি কি থাকে? অর্থাৎ নিচের কোন কোন ধাতুর সংমিশ্রণে টাইপ মেটাল গঠিত হয়ে থাকে? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশান বি, লেড, টিন এবং অ্যান্টিমনি এই 3টির সংমিশ্রণে টাইপ মেটাল গঠিত হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন O2 অর্থাৎ অক্সিজেন গ্যাসের উৎস হল নিচের কোনটি? আমরা জানি গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে থাকে, মাটি থেকে জল নেয় এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো এই যে অক্সিজেনটা উৎপন্ন করছে সেই অক্সিজেনের উৎস নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান এ, H2O। মাটি থেকে যে জল নেয় সেই জলের যে অক্সিজেন সেটাই অ্যাকচুয়ালি এই অক্সিজেন রূপে নির্গত হয়ে থাকে।
18 নম্বর প্রশ্ন, ত্বকের বহি আবরণটি কি নামে পরিচিত রয়েছে? চারটি অপশন, ডার্মিস, এপিডার্মিস, এনিডার্মিস নাকি এক্সিডার্মিস। সঠিক উত্তর অপশন বি, এপিডার্মিস নামে পরিচিত রয়েছে ত্বকের বহির আবরণটি। 19 নম্বর প্রশ্ন দেখো, সোয়ান কোষ নিম্নলিখিত কোন অংশে দেখা যায়? চারটি অপশন, অ্যাকশন, ডেনড্রাইট, কোষ দেহ নাকি প্রান্তবুরুষ। সোয়ান কোষ নিম্নলিখিত কোন অংশে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাকশন। 20 নম্বর প্রশ্ন, 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল নিচের কোন তারিখে কোন সালে? বহুবার পরীক্ষাতে এসেছে, ইকোনমিক্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, 8ই নভেম্বর 2016 সাল। 21 নম্বর প্রশ্ন, 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় নিচের কোন সালে? ইজি প্রশ্ন, এটা বহুবার পরীক্ষাতে এসেছে, তোমরা জানো। তো সঠিক উত্তরটা করে ফেলো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার প্রশ্নটা রিপিট করা হয়। 14টি জাতীয় মানে 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন এ, 1969 সালে। 22 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান না থাকায় তিনি বিজিত রাজ্যের দায়িত্ব তার বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পণ করে গিয়েছিলেন। কে সেই বিশ্বস্ত সেনাপতি? মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান না থাকায় তিনি বিজিত রাজ্যের দায়িত্ব তার বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পণ করে গেছিলেন। তো কে সেই বিশ্বস্ত সেনাপতি? চারটি অপশন, মালিক কাফুর, নাসির উদ্দিন, ইলতুৎমিশ নাকি কুতুবুদ্দিন আইবক। সঠিক উত্তর হবে অপশন ডি, কুতুবুদ্দিন আইবক। এবং পরবর্তীকালে যখন 1206 সালে এই মোহাম্মদ ঘুরি মারা যায়, তখন এই 1206 সালে কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেন। নেক্সট 23 নম্বর প্রশ্ন, তুর্কি বংশোদ্ভূত কোন সুলতান রাজসভায় পার্সিয়ান শিষ্টাচার প্রথা শুরু করেছিলেন? নিচের কোন তুর্কি বংশোদ্ভূত সুলতান রাজসভায় পার্সিয়ান শিষ্টাচার প্রথা শুরু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, গিয়াসউদ্দিন বলবন। দেখো ডিটেলসে, পার্সিক দৃষ্টান্ত অনুসরণ করে বলবন দরবারে পাইবস কথার অর্থ কি? সুলতানের পায়ে চুম্বন করা, তার শক্তি স্বীকার করা। এবং সিজদা, আরও একটি প্রথা যেটা হচ্ছে নতজানু হয়ে সম্রাটকে প্রণাম করা। এই দুটো প্রথা চালু করেন। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে সিজদা এবং পাইবস এই দুটো প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে তখন গিয়াসউদ্দিন বলবন। এবং তিনি ছিলেন প্রথম যিনি ভারতে পার্সিয়ান উৎসব নওরোজ ফেস্টিভ্যাল চালু করেন। এখন বর্তমানে এই নওরোজ ফেস্টিভ্যাল কোথায় দেখতে পাওয়া যায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখতে পাওয়া যায়। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? চারটি অপশন, 1953, 1952, 1951, 1952 সালের ডিসেম্বর। মাসগুলো একটু এদিক ওদিক রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1951 সালের ডিসেম্বর মাসে প্রথম রাজ্যসভা গঠিত হয়। 25 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক থেকে প্রশ্নোত্তর রাখছি প্রত্যেকটা সেটে, তো প্রত্যেকদিন ফলো করতে থাকো। তো লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 25 বছর মিনিমাম হতে হবে লোকসভার সদস্য হতে গেলে। দেখো বিভিন্ন পদের নাম, তার ন্যূনতম বয়স এবং সর্বোচ্চ বয়স সীমা।
দেখো, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম হতে হবে 35 বছর, ঊর্ধ্বসীমা নেই। উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর ন্যূনতম বয়স হতে হবে, সর্বোচ্চ বয়স কোনো নেই। রাজ্যপাল হতে গেলেও 35 বছর বয়স হতে হবে ন্যূনতম, ঊর্ধ্বসীমা নেই। মুখ্যমন্ত্রী হতে গেলে 25 বছর বয়স মিনিমাম হতে হবে, ঊর্ধ্বসীমা নেই। লোকসভার স্পিকার হতে গেলে 25 বছর ন্যূনতম বয়স হতে হবে, ঊর্ধ্বসীমা নেই। লোকসভার সদস্য হতে গেলে 25 বছর, যেটা আমরা প্রশ্নতে দেখলাম, এবং ঊর্ধ্বসীমা নেই। এছাড়া রাজ্যসভার যদি সদস্য হতে হয় তাহলে ন্যূনতম বয়স লাগবে 30 বছর, সীমা নেই, ঊর্ধ্বসীমা। এমএলএ হতে গেলে 25 বছর বয়স লাগবে ন্যূনতম, ঊর্ধ্বসীমা নেই। এমএলসি হতে গেলে 30 বছর মিনিমাম বয়স হতে হবে, ঊর্ধ্বসীমা নেই। পঞ্চায়েতের সদস্য হতে গেলে 21 বছর প্রয়োজন, ঊর্ধ্বসীমা নেই। এবং পৌরসভার সদস্য হতে গেলে 21 বছর ন্যূনতম বয়স হতে হবে, ঊর্ধ্বসীমা বয়সের নেই। নেক্সট 26 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? ভিভিআই করবে। নিচের কোন ধারা অনুযায়ী একজন ব্যক্তি তার মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় তাহলে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে যেতে পারে? সঠিক উত্তর হবে অপশানে ধারা 32। এবং এই ধারা 32কে বি.আর. আম্বেদকর কি বলেছিলেন? হার্ট অ্যান্ড সোল। এবং এটা তো গেল সুপ্রিম কোর্ট, এসসি। আর হাইকোর্টেও বিচার চাইতে যেতে পারেন কত অনুসারে? 226 নম্বর আর্টিকেল অনুসারে। 27 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোথায় সব থেকে বেশি গরম পড়ে? নিচের কোন জেলাতে? চারটি অপশন, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া নাকি বর্ধমান? সঠিক উত্তর হবে অপশন সি, পুরুলিয়াতে। 28 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? আজকের যে সেট সেটা ইজি টু মডারেট রয়েছে, কিছু প্রশ্ন একটু হার্ড রয়েছে, কিন্তু পারা যাবে। তো সঠিক উত্তর হবে অপশানে তিস্তা নদীর তীরে রয়েছে জলপাইগুড়ি শহরটি। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের শহর এবং কোন কোন নদ নদীর তীরে অবস্থিত একটু দেখে নেব। জলপাইগুড়ি শহরটি তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি শহরটি মহানন্দা এবং বালাসন নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার শহরটি কালাজানি নদীর তীরে অবস্থিত। কোচবিহার শহরটি তোরসা নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত। কাটোয়া শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত রয়েছে। এছাড়া ইলামবাজার শহরটি অজয় নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর শহরটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। বোলপুর শহরটি কোপাই নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা নিচের কোনটি? প্রশ্নটা ভালো করে দেখো, জনসংখ্যায় বলেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, দক্ষিণ দিনাজপুর। 30 নম্বর প্রশ্ন, চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? সঠিক উত্তর হবে অপশানে 1.3 সেকেন্ড। প্রশ্ন কি বলেছে? চাঁদের আলো যদি সূর্য থেকে পৃথিবীতে বলতো তখন হতো 8 মিনিট 20 সেকেন্ড। 31 নম্বর প্রশ্ন, কোবল এক পুরো কথাটি কি? অ্যাকচুয়ালি কোবলের পুরো কথা কি? কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পিউটার সংক্রান্ত। চারটি অপশন ভালো করে দেখে উত্তর করবে। সঠিক উত্তর হবে অপশন বি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে কোবলের ফুল ফর্ম। 32 নম্বর প্রশ্ন, সি, সি প্লাস প্লাস, জাভা এগুলো কিসের উদাহরণ?
সঠিক উত্তর হবে অপশন সি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। 33, ইসিজি যন্ত্র আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? চারজন বিজ্ঞানীর নাম রয়েছে উইলিয়াম ইন্ডভেন, স্টিফেন হেলস, রবার্ট কচ, উইলিয়াম মর্টন। তো ইসিজি যন্ত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, উইলিয়াম ইন্ডভেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং তাদের আবিষ্কর্তার ব্যাপারে দেখে নেব। ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান, বল পেন আবিষ্কার করেন লাজলো বিরো এবং জে জে লাউড। ইলেকট্রন আবিষ্কার করেন জে জে টমসন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক, ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল, আণবিক বোমা আবিষ্কার করেন অটো হ্যান। অক্সিজেন আবিষ্কার করেন জে প্রিস্টলি এবং হাইড্রোজেন আবিষ্কার করেন এইচ ক্যাভেন্ডিস। গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 34, পাষাণপুরী উপন্যাসটি কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন পাষাণপুরী। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমাদের বাংলা সাহিত্যের উপন্যাস এবং তাদের রচয়িতার ব্যাপারে দেখে নেব। মৃত্যুক্ষুধা উপন্যাসটি রচনা করেন নজরুল ইসলাম, পথের দাবি উপন্যাসটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চাঁদের পাহাড় উপন্যাসটি রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গণদেবতা রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হাজার চুরাশির মা রচনা করেন মহেশ্বতা দেবী, সুবর্ণলতা এই উপন্যাসটি রচনা করেন আশাপূর্ণা দেবী, প্রথম আলো রচনা করেন সুনীল গঙ্গোপাধ্যায়। ভুবন সোম রচনা করেন বলাই চাঁদ মুখোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট 35, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? চারটি শহর নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস, রোম। তো ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশানে নিউ ইয়র্কে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নেব। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে অবস্থিত, ইন্টারপোলের সদর দপ্তর লিও শহরে অবস্থিত, এশীয় ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলাতে অবস্থিত, আইসিসির সদর দপ্তর দুবাইতে অবস্থিত, ফিফার সদর দপ্তর জুরিফে অবস্থিত, কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে অবস্থিত, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত রয়েছে। 36, নাগোয়া প্রোটোকল কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, জীব বৈচিত্র্যের সাথে সম্পর্কিত রয়েছে নাগোয়া প্রোটোকল। দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্মেলন আমরা দেখে নেব পরিবেশ সংক্রান্ত। রামসার সম্মেলন শুরু হয়েছিল 1971 সালে, উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ। তারপর দেখো স্টকহোম সম্মেলন হয়েছিল 1972 সালে, কোথায়? সুইডেনের স্টকহোম শহরে, উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা। নেক্সট ভিয়েনা সম্মেলন 1985 সালে হয় অস্ট্রিয়াতে, উদ্দেশ্য ছিল ওজোন স্তরের সুরক্ষা। নেক্সট মন্ট্রিল প্রোটোকল 1987 সালে হয়, কিন্তু কার্যকর করা হয় 1989 সালে, কোথায় হয়? কানাডার মন্ট্রিল শহরে, উদ্দেশ্য ছিল ওজোন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থের নিয়ন্ত্রণ। এবং কিয়োটো প্রোটোকল হয়, যেটা COP3 নামে পরিচিত, 1997 সালে হয়, বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। 37, ধরিত্রী দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে? চারটি অপশন, 5 জুন, 22 এপ্রিল, 16 সেপ্টেম্বর এবং 12 মে। সঠিক উত্তর অপশন বি, 22 এপ্রিল। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে একটু তথ্য থেকে নিই। 26 জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক বা কাস্টমস দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস, 31 মে বিশ্ব ধূমপান দিবস বা তামাক মুক্ত দিবস, 12 জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। 38 নম্বর প্রশ্ন,
আদ্দিস আবাবা যে দেশের রাজধানী সেটি হলো নিচের কোনটি? চারটি দেশের নাম রয়েছে দেখো, ঘানা, জাম্বিয়া, ইথিওপিয়া এবং কেনিয়া। কোন দেশের রাজধানীর নাম আদ্দিস আবাবা? সঠিক উত্তর অপশন সি, ইথিওপিয়া। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের রাজধানীর নাম দেখে নেব। ইরানের রাজধানী তেহরান, ইরাকের রাজধানী বাগদাদ, ইসরায়েলের রাজধানী জেরুজালেম, কিরগিজস্তানের রাজধানী বিশকেক, কম্বোডিয়ার রাজধানী নমপেন, কুয়েতের রাজধানী কুয়েত সিটি, কাতারের রাজধানী দোহা। 39, ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা নিচের কোনটি? চারটি অপশন, আইএফএ শিল্ড, সন্তোষ ট্রফি, রোভার্স কাপ নাকি দুরান্ত কাপ? সঠিক উত্তর হবে অপশনটি, দুরান্ত কাপ ভারতের সর্বপ্রাচীনতম ফুটবল কাপ। দেখো ডিটেলসে, 1888 সালে অনুষ্ঠিত হয় ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা দুরান্ত কাপ। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা এবং এফএ কাপ এবং স্কটিশ কাপের পরেই এর স্থান। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কে 3টি গোলটেবিল বৈঠকেই প্রতিনিধিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন সি, বি আর আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকেই প্রতিনিধিত্ব করেছিলেন। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র আজকের কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে, যাতে করে ওভারঅল প্রত্যেকটা টপিক তোমাদের কভার আপ হয় পরীক্ষার আগে। এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং কভার হবে। তো আজকে ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে এবারে এক এক করে দেখে নেব। 1 নম্বর হোমওয়ার্কের প্রশ্ন দেখো, কবি জয়দেবের স্ত্রীর নাম কি? সঠিক উত্তর কি হবে? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্নটা দেখে নাও, চৈত্রভূমি কার সমাধিস্থল? তো এই দুটো হোমওয়ার্ক রইল, এই দুটো হোমওয়ার্কের উত্তর কি হবে প্রত্যেকে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।